আইপিও নামটা শুনলেই কেমন একটা উত্তেজনা হয়, তাই না? মনে হয় এই বুঝি রাতারাতি বড়লোক হওয়ার একটা দারুণ সুযোগ চলে এলো। কিন্তু সব চকচকে জিনিসই তো শোনা হয় না। চলুন আজ আমরা আইপিওর সেই অন্য দিকটা নিয়ে কথা বলবো, যে দিকটা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়, এর ভেতরের ফাঁদগুলো। তাহলে প্রশ্নটা খুব সোজাসাপটা। আইপিও কি আসলে একটা দারুণ বিনিয়োগের সুযোগ, নাকি খুব সুন্দর করে সাজানো একটা আইনি স্ক্যাম? দেখুন, সব আইপিও খারাপ তা কিন্তু নয়, কিন্তু অনেক আইপিও এমনভাবে ডিজাইন করা হয় যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা ফাঁদ ছাড়া আর কিছুই না। একটা কয়েনের যেমন দুটো পিঠ থাকে, আইপিওরও ঠিক তাই। একদিকে আছে সত্যিকারের বিনিয়োগের একটা সম্ভাবনা, যেখানে একটা ভালো কোম্পানির গ্রোথের সাথে প্রথম থেকে যুক্ত থাকা যায়। আর অন্যদিকে আছে রিটেল ইনভেস্টরদের জন্য খুব সাবধানে পাতা একটা ফাঁদ। তাহলে এই ফাঁদটা কাজ করে কিভাবে? এর পেছনে একটা খুব সহজ ফর্মুলা আছে। একটা কোম্পানি যার ভ্যালুয়েশন বা মূল্যায়ন প্রয়োজনের চেয়ে অনেক বেশি, তার সাথে যোগ করুন প্রচুর হাইপ আর সাধারণ মানুষের লোভ। এই তিনটে জিনিস যখন একসাথে মেশে, তখন একটা নিখুঁত খেলা তৈরি হয়, যেখানে রিটেল ইনভেস্টরদের টাকা খুব সহজেই প্রমোটারদের পকেটে চলে যায়। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। আমরা এখন এক এক করে সেই ৮টা কৌশল দেখব, যেগুলো ব্যবহার করে সাধারণত খুচরা বিনিয়োগকারীদের ফাঁদে ফেলা হয়। এটা হলো সবথেকে কমন আর সম্ভবত সবথেকে খতরনাক ফাঁদ। মানে কোম্পানির আসল যা ভ্যালু, তার চেয়ে অনেক অনেক বেশি দামে আইপিও বাজারে ছাড়া হয়। ধরুন একটা শেয়ারের আসল দাম হওয়া উচিত 100 রুপিস, কিন্তু আইপিওতে সেটার দাম রাখা হলো 300 রুপিস। এই যে বিশাল পার্থক্যটা, এটাই হলো যাকে বলে পাবলিক সে পয়সা নিকালনা। এরপর শুরু হয় হাইপ তৈরির খেলাটা। আইপিও আসার অনেক আগে থেকেই গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে যায়। এই জিএমপিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। আসলে এই গ্রে মার্কেটটা একটা অবৈধ আর অনিয়ন্ত্রিত বাজার, আর এটাকে ব্যবহার করে এমন একটা ভ্রম তৈরি করা হয় যে লিস্টিংয়ে লাভ তো হবেই। যখন সাধারণ বিনিয়োগকারীরা দেখে যে আরে এত বড় বড় অ্যাঙ্কার ইনভেস্টররা টাকা ঢালছে, তার মানে তো কোম্পানিটা দারুণ, তাদের বিশ্বাসটা অনেক বেড়ে যায়। কিন্তু আসল সত্যিটা হলো, এই অ্যাঙ্কার ইনভেস্টার্সদের লক ইন পিরিয়ড খুবই কম থাকে, আর তারা প্রায়ই লিস্টিংয়ের দিনই নিজেদের শেয়ার বেচে দিয়ে লাভ নিয়ে বেরিয়ে যায়। আর ঠিক তখনই স্টকের দামে ধস নামে আর ফেসে যায় রিটেল ইনভেস্টার। আর এই হাইপের আগুনে ঘি ঢালতে চলে আসে সেলিব্রিটি আর ফিনফ্লুয়েন্সাররা। যখন দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই একটা আইপিও নিয়ে খুব ভালো ভালো কথা বলছে, তখন একটা জিনিস মাথায় রাখা দরকার, এর বেশিরভাগই হতে পারে টাকা দিয়ে করানো প্রচার, কোনো সত্যিকারের অ্যানালিসিস নয়। এটাও একটা খুব ইন্টারেস্টিং কৌশল। একটা লস করা কোম্পানিকে বাজারে আনা হয়, কি বলে জানেন? দ্য নেক্সট বিগ থিং। এদের ক্যাশ ফ্লো নেগেটিভ, মাথায় ঋণের বোঝা, কিন্তু এরা ভবিষ্যতের দারুণ সব রঙিন গল্প বিক্রি করে। আর বাস্তবতা, লিস্টিংয়ের পর স্টকটা ধীরে ধীরে রক্তক্ষরণের মতো করে শেষ হতে থাকে। আইপিও থেকে যে টাকাটা উঠছে সেটা যাচ্ছে কোথায়? এটা কিন্তু একটা $1,000,000 কোয়েশ্চেন। যদি দেখা যায় বেশিরভাগ টাকাই অফার ফর সেল বা ওএফএস এর মাধ্যমে প্রমোটারদের পকেটে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তারা আসলে কোম্পানি থেকে নিজেদের টাকা বের করে নিতে চাইছে, কোম্পানির উন্নতির জন্য টাকা তুলছে না। যখন বাজারে খুব কম শেয়ার ছাড়া হয়, মানে ফ্লোট যখন কম থাকে, তখন অপারেটরদের জন্য দাম কন্ট্রোল করাটা একদম জলের মতো সোজা হয়ে যায়। তারা লিস্টিংয়ের দিন ইচ্ছে করে চাহিদা তৈরি করে দামটাকে আকাশে তুলে দেয়, আর যখন সাধারণ বিনিয়োগকারীরা সেই চূড়ায় শেয়ারটা কেনে, ঠিক তখনই তারা সব শেয়ার বেচে দিয়ে বাজার থেকে বেরিয়ে যায়। আর ফাইনালি যে ফাঁদটা পাতা হয়, সেটা হলো জটিলতার। ব্যবসার মডেলটাকে ইচ্ছে করে এমন পেঁচিয়ে দেয়া হয় যে সাধারণ মানুষ বুঝতেই পারে না কোম্পানিটা আসলে কি করে। নিয়মটা খুব সহজ। যদি কোনো কোম্পানির ব্যবসা 2 লাইনে বোঝানো না যায়, তাহলে ধরে নিতে হবে সেখানে কোনো সমস্যা আছে। তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যাগুলো নিয়ে কথা বললাম। ভয় পেয়ে গেলে তো চলবে না, তাই না? চলুন এবার দেখি এই সব ফাঁদ থেকে বাঁচার উপায় কি। কারণ কিছু কার্যকরী পদক্ষেপ নিলে এই ফাঁদগুলো এড়ানো সম্ভব। যারা স্মার্ট ইনভেস্টর, তারা কিন্তু আবেগে ভাসে না। তারা কয়েকটা জিনিস খুব মন দিয়ে দেখে। প্রথমত, কোম্পানির ডিআরএচপি বা প্রসপেক্টাসটা খুঁটিয়ে পড়ে, কারণ ওখানেই সব আসল তথ্য লুকিয়ে থাকে। দ্বিতীয়ত, কোম্পানির আর্থিক অবস্থাটা দেখে, লাভ করছে কিনা, হাতে ক্যাশ আছে কিনা, আর ঋণের বোঝা কতটা। তৃতীয়ত, তারা দেখে আইপিওর টাকাটা কোথায় যাচ্ছে।
ওএফএস এর মাধ্যমে প্রমোটারদের পকেটে নাকি ফ্রেশ ইস্যুর মাধ্যমে কোম্পানির গ্রোথে। আর সবচেয়ে জরুরি হলো তারা জিএমপি আর বাজারের হাইপকে একদম পাত্তা দেয় না, কারণ তারা বোঝে যে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্ভাবনাটাই আসল কথা। আচ্ছা, এত কিছু শোনার পর একটা প্রশ্ন মনে আসাটা খুব স্বাভাবিক। এত কিছু যে হচ্ছে, এর মধ্যে কোনো কিছুই কি বেআইনি নয়? ব্যাপারটা কিন্তু ঠিক অতটা সাদা-কালো নয়। দেখুন, এখানেই হলো আসল টুইস্টটা। সেবির অনুমতি নিয়ে আইপিও আনাটা ১০০% আইনি, কিন্তু একটা কোম্পানির দাম অনৈতিকভাবে অনেক বাড়িয়ে রাখা বা মার্কেটিং দিয়ে মানুষকে প্রভাবিত করা, এইগুলো একটা আইনি ধূসর এলাকার মধ্যে পড়ে। আর যখন রিটেল ইনভেস্টরদের লস হয়, তখন সেটাকে খুব সহজে বাজারের ঝুঁকি বলে চালিয়ে দেওয়া হয়। এই পুরো আলোচনার শেষে একটা মাত্র নিয়ম, একটা গোল্ডেন রুল যদি মনে রাখতে হয়, তাহলে সেটা কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। এই লাইনটা মাথায় গেঁথে নিন। আইপিও সবার জন্য বিনিয়োগের সুযোগ নয়, এটি কারোর জন্য বেরিয়ে যাওয়ার সুযোগ। এর মানে হল, বেশিরভাগ ক্ষেত্রে প্রমোটার আর পুরনো ইনভেস্টররা আইপিওকে ব্যবহার করে নিজেদের শেয়ার সাধারণ মানুষের কাছে বেচে দিয়ে বিশাল লাভ নিয়ে কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আর একদম শেষে যে কথাটা মনে রাখা সবচেয়ে জরুরি, সেটা হলো আইপিও বাজার আপনাকে ধনী বানানোর জন্য নয়, প্রমোটরকে ধনী বানানোর জন্য আসে। আপনি যদি বিজনেস বুঝে ঢোকেন, তবেই আইপিও আপনার জন্য। তাই পরের বার কোনো আইপিওতে বিনিয়োগ করার আগে এই কথাগুলো অবশ্যই একবার ভেবে দেখবেন।